নমস্কার, আমি সিঞ্জন। আলাপ টিভি আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি এমন একজনকে যিনি কিন্তু ওপার বাংলা থেকে এসেছেন। বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিশু শিল্পী, প্রচুর শিশুদের জন্য ছড়া কবিতা তিনি লিখেছেন, আহমেদ জসিম। নমস্কার, আপনাকে স্বাগত আলাপ টিভিতে। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই আমরা শুনবো যে আপনি তো দীর্ঘদিন ধরে লেখার মধ্যে আছেন, বহু কবিতা, বহু ছড়া লিখেছেন। আমরা লেখালেখির শুরুটা জানতে চাইছি। লেখালেখির শুরুটা আসলে চমকপ্রদ। অনেকের বেলা যেমনটি ঘটে, কেউ একটু উস্কে দেওয়া লাগে। হ্যাঁ, তো আমাকে সে উস্কানোর কাজটি করেছিলেন আমার মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক বাবু চিরেন্দ্র কুমার সরকার। তো স্কুলের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচন করা হলো। তো উনি আমাকে উদ্বুদ্ধ করার জন্য একদিন ওনার চেম্বারে ডাকলেন। ডেকে অনেকগুলো ভালো ভালো উপদেশ দিলেন এবং সাথে এও বললেন, তুমি কি কোনো কিছু লেখালেখি করো? আমি বললাম, না তো স্যার, করি না। তোমাকে আমি পর্যবেক্ষণ করছি বেশ আগে থেকে, তোমার কথা বলার ভঙ্গি, তোমার শব্দ চয়ন, তোমার লেখার যে স্টাইল, তুমি লেখার চেষ্টা করো, আমি আশা করি তুমি লেখক হতে পারবে। তবে তার আগে পড়াশোনা করতে হবে প্রচুর। পড়াশোনা কিছু করেছো? আমি বললাম, স্যার আমার বাড়িতে তো একটি এক আলমিরা বই আছে, ওই আলমিরা বইও শেষ করে ফেলেছি পড়ে। ও তাহলে তো সেটা আপনি মাধ্যমিকের সময়ে? হ্যাঁ। তো বললেন, তাহলে আমি আশাবাদী, দেখে তুমি চেষ্টা করো। তো তখন 1968 সালের কথা। তখন ছুটির দিন ছিল আমাদের, তখন তো পাকিস্তান, শুক্রবারে সাপ্তাহিক ছুটি ছিল স্কুলের। একদিন আমার মনে পড়ে, বৈশাখের খুব গরমের দিনে বাড়ির সামনে একটি শান বাঁধানো ঘাট, একটু পড়ন্ত বেলা, তাপমাত্রা কমে এসছে। আমার খুব ইচ্ছে জাগলো যে দেখি, স্যারে তো বলেছেন লেখালেখি করার জন্য, দেখি কিছু লিখতে পারি কিনা। তো ছন্দ সম্পর্কে একটা সেন্স আমার আগেই ডেভেলপ করেছিল, বইগুলো পড়ে, কবিতা পড়ে করে। তো আমি একটা খাতা নিয়ে, পেন্সিল নিয়ে বসলাম। দেখি যে হ্যাঁ, আমি একটি কবিতার বিষয় নিলাম, প্রকৃতি, সন্ধ্যাবেলা। তো আমি এই অনেক আগের লেখা, তো দুটো লাইন মনে আছে, মলয় বাতাস বয় সন্ধ্যাবেলা, চারিদিকে পাখিদের ওড়ার মেলা। পর লাইনগুলো মনে, প্রায় 16 লাইনের একটি কবিতা। আপনার প্রথম লেখা। সেটা উদ্বুদ্ধ হয়ে আমার স্কুলের প্রধান শিক্ষক বাবু চিরেন্দ্র কুমার সরকার আমাকে উদ্বুদ্ধ করলেন, লিখলাম। লিখে নিজেরই ভালো লাগলো, আমার তো মনে হচ্ছে এটার কবিতা হয়ে গেল। পরের বছর আমি স্কুল পরিবর্তন করে চট্টগ্রাম শহরের কলেজের স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরেই আহ্বান করা হলো ম্যাগাজিনের জন্য কবিতা দিতে হবে। সেই কবিতাটি আমি সেখানে জমা দিলাম এবং সেটি সিলেক্টেড, ছাপা হলো। এরপরে ছাপার অক্ষরে দেখে খুব ভালো লাগলো। তারপরে এই প্রায় প্রতিদিন লেখা শুরু করলাম। তখন তো ছাপার সুযোগ কম ছিল, পত্রিকাও কম ছিল, ডাকে লেখা পাঠাতে হতো। পত্রিকা লেখা কম আসছে বটে, কিন্তু লেখা আর থেমে নেই। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 72, 73, 74 সালে পত্রিকার সংখ্যা বাড়লো, যোগাযোগের সুযোগও বাড়লো। যতগুলো সম্ভব পত্রিকাতে লেখা দেওয়া শুরু করলাম এবং লেখা ছাপা শুরু হলো। তো এরপরে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো সেই ভিত্তিমূলে দাঁড়িয়ে আমার এখন প্রায় 30টি ছড়া কবিতার বই, অনুবাদের বই আছে, কবিতার বই আছে। তারপরে আমার অনুবাদ, এর মধ্যে এই রূপকথার বই আছে। সব কিছু মিলে মোটামুটি বাংলাদেশ দেশের মানুষ, আপনাদের এখানেও কিছুটা, ত্রিপুরা, আসামেও, যে আমি লেখক সেই খবরটা পৌঁছে গেছে। তাই শুরু কিন্তু সেই স্কুল থেকে। আচ্ছা, মানে আপনি কি মনে করছেন, এই যে একজন, যে আগুনটা জ্বালানোর জন্য যে একটা দেশলাই কাঠি বা একটা উৎসের প্রয়োজন, এটা খুবই প্রয়োজন। যেমন আজকে ডক্টর পার্থজিতের ইয়েতে আলাপে আমরা শুনলাম, আমরা আগে যে প্রমোদা চরণ সেন, তার বন্ধু ডক্টর উপেন্দ্র কিশোর রায়ের বন্ধু প্রমোদাচরণ সেন তাকে উস্কে না দিলে আজকে আমরা এই উপেন্দ্র কিশোর রায়কে আমরা পেতাম না। তিনি উদ্বুদ্ধ করলেন, উদ্বুদ্ধ করে তার নিয়ে লেখালেন। তার সখা পত্রিকায় উপেন্দ্র কিশোরের প্রায় 26-27 বছর বয়সে এই মাছি একটি লেখা প্রকাশিত হয়েছিল। সেটা কিন্তু শিশুতোষ নয়, হ্যাঁ, সেটা সাবালক সাহিত্য বেরিয়েছে।
তারপরে এই সখার সম্পাদক প্রমোদাচরণ তার পেছনে লেগেই থাকলেন, লেগে থেকে তাকে লেখালেন ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, মহাভারতের গল্প, এইভাবে ওই যে উস্কে দিয়েছিলেন কিন্তু বন্ধু প্রমোদাচরণ। তো আমি তার জীবনেও সেটি ঘটেছে, আরও অনেকের জীবনে সেটি ঘটেছে। সবার জীবন অথচ একই সরলরৈখিক না, কীভাবে যাবে কথা নয়, কিন্তু বেশিরভাগ লেখকের জন্য এরকম একটি মানে ইতিবাচক ধনাত্মক ক্যাটালিস্ট বলি, এটা ক্যাটালিস্টের প্রয়োজন আছে। না আপনাদের সময় থেকে এই যে কাউকে একটু এগিয়ে দেওয়ার যে বা একটু আগুনটা বা একটু উস্কে দেওয়ার, এটা এই সময় শিক্ষকদের মধ্যে কি সেই মানে সবাইকে আমি ধরছি না, কিন্তু আপনাদের সময় যেটা হয়তো অনেক বেশি ছিল, এখন কি সেই শতাংশটা কমে আসছে না? এখন শিক্ষকরা শুধুই এখন পড়াশোনার উপর জোর দিচ্ছে, মানে বাকি কিছু যদি ভালো হয়, সে যদি ভালো ক্রিকেট খেলে, সে যদি ভালো গল্প লেখে, সেটাকে ধরে এগিয়ে নিয়ে যাওয়া না করে মানে শুধু পড়াশোনার উপর চাপ দেয়, এটা হয়তো বেশি শোনা যাচ্ছে এখনকার দিনে। আসলে শিক্ষক মহলে, গার্ডিয়ান মহলে ভালো রেজাল্ট করা, একেবারে ভালো সংখ্যাতাত্ত্বিকভাবে সে একটা ভালো করা, সেটার দিকে সবাই মোহাবিষ্ট, এবং বাচ্চাদেরকে চাপ দিচ্ছে, এবং সারাদিন পড়াশোনা, টিচার, স্কুল, তারপরে প্রাইভেট টিউশনি করে করে দিন কাটাচ্ছে। এমনকি খেলাধুলার জন্য খুব একটা উৎসাহিত করা হচ্ছে না ইদানিং। এই প্রবণতা ভালো নয়। তবে ঠিকই বলেছেন, আমরা তখনকার দিনে বেশিরভাগ শিক্ষকের মধ্যে যে আদর্শের আলো আমরা দেখতে পেতাম, আজকে সেই ধারাটি যেন খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। মানে শিক্ষা এখন শুধু পাঠ্য বইয়ের মধ্যেই, মানে একজন প্রকৃত মেধাবী আমি কাকে বলবো, যে কি শুধু ক্লাসে উত্তীর্ণ হয় ভালো রেজাল্ট করছে নাকি সে ভালো কবিতা লিখছে সেও তো মেধাবী? এখনকার মানদণ্ডটা কি, কারো হয়তো মুখস্থ করার ক্ষমতা ভালো, হ্যাঁ, কিন্তু সে সৃজনশীল নয়। এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখস্থ করে খাতায় উগরে দিচ্ছে, সে 90 পেয়ে যাচ্ছে, 80 পেয়ে যাচ্ছে, ভালো মার্কস ক্যারি করছে, ধন্য হয়ে যাচ্ছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে তার মুখ থেকে সৃজনশীল কোনো কর্ম আমরা পাচ্ছি না। তো আমাদের শিক্ষা ব্যবস্থা, এবং এটা আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, অনেকটা এখানেও বলে আমরা জানি, সে মূল্যায়নের পদ্ধতি আমি মনে করি সেখানে ত্রুটি আছে। সেই ত্রুটিপূর্ণ মূল্যায়ন পদ্ধতির কারণে আমরা ত্রুটিপূর্ণ প্রবণতায় আবিষ্ট হয়ে যাচ্ছি সমাজ। এখানে আমাদের ভাবতে হবে, যারা সমাজপতি আছেন, নেতৃত্বে আছে, তাদেরকে এই জিনিসটা ভাবতে হবে। একটা শিশু থেকে, কাল থেকে তো শুরু, শিশুর মধ্যে প্রকৃত সৃজনশীলতাকে খুঁজে বের করার জন্য উপযোগী শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সাজাতে হবে। একদমই, মানে এই যে বিকালগুলো, আমরা এখন একটা বিকালে দাঁড়িয়ে আছি, এই বিকালগুলো কি শিশুরা হারিয়ে ফেলছে না? হয়তো আমি এই বিকালগুলো স্কুল থেকে আসার পরই দৌড়ে গেছি, মাঠে খেলেছি, কবিতার বই পড়েছি, লাইব্রেরি অফুরন্ত গেছি। এখন কিন্তু যে লাইব্রেরিগুলো, সেগুলো কিন্তু প্রায় ফাঁকাই পড়ে থাকে, আমার তো দেখা বটেই। এখন ফাঁকা পড়ে যাচ্ছে। দুঃখের বিষয় হলো, স্রষ্টা কিন্তু সৃষ্টি করেছেন সকল প্রাণীর সঙ্গে একে অপরের নির্ভরশীলতা এবং যোগাযোগ অত্যন্ত প্রয়োজন। আমরা জানি যে মানুষ পৃথিবীতে আসার আগে কিন্তু স্রষ্টা বৃক্ষ পাঠিয়েছেন। বৃক্ষ কিন্তু আমাদের মুরব্বী, আমাদের অগ্রজ। কেন পাঠিয়েছেন? বৃক্ষকে তার মানুষের প্রয়োজন, কারণ তিনি নিঃশ্বাস নেবে, সে অক্সিজেন, সে অক্সিজেন পাবে। তো সেরকম সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, নির্ভরশীলতা আছে। কিন্তু আমরা যখন বিমর্ষ হয়ে পড়ি, যখন খুব মন খারাপ লাগে, তখন দেখা যায় বাইরে গেলে, আলোতে গেলে ভালো লাগে। সেখানে একটি মিথস্ক্রিয়া হয়। সেই মিথস্ক্রিয়াটি তাকে অনেক ধরনের মানসিক চাপ থেকে, অনেক রোগ থেকে মুক্ত করে দেয়, এবং তার মধ্যে সৃজনশীলতাকে উস্কে দেয়। তো আজকে সেটা আমরা সেই প্রকৃতির সঙ্গে যোগাযোগের বা খেলাধুলার সঙ্গে নির্মল আনন্দের সঙ্গে যোগাযোগের যে প্রয়োজনীয়তা, সেটার জন্য আমরা অস্বীকার করছি। মুঠোফোনে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ফোন সংস্কৃতি, এই যে মোবাইল সংস্কৃতি, এগুলো সব মিলে আমরা যেন সেই প্রকৃতির যে সাজানো যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে আমরা আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছি। ট্র্যাকে ফিরে আসাটা, মানে এখানে দুটো প্রশ্ন দাঁড়ায়। এই যে ট্র্যাকে ফিরে আসাটা কি গুরুত্বপূর্ণ? কারণ সময়ের সাথে পাল্টেছে। আগে মানুষ গল্প শুনতো, তারপর মানুষ বই পড়ছে, এখন মানুষ মোবাইলে বই পড়ছে, কেউ গল্প শুনে নিচ্ছে, বই পড়ছেই না। এবার এটা কি ঠিক, নাকি এই ট্র্যাকে ফিরে আসাটা দরকার? কি মনে করেন আপনি? আমাদেরকে ট্র্যাকে ফিরে আসতে হবে। ট্র্যাকে ফিরে আসা খুবই জরুরি। যেমন আমরা মোবাইলে সারা দুনিয়াকে দেখতে পাচ্ছি,
দুনিয়াকে পাচ্ছি, যখন যেটা ইচ্ছে সেটা পাচ্ছি, কিন্তু কথা হলো সারা দুনিয়াকে আমাদের এই মুহূর্তে জানা প্রয়োজন। কথা হলো জ্ঞান প্রয়োজন, যদি সেটা প্রয়োজনীয় হয়, জ্ঞান প্রয়োজন যদি সে উপকারী হয়। অপকারী জ্ঞান কিন্তু মানুষকে ভালোর চেয়ে খারাপ বেশি করে। সেই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। দুনিয়ার সব কিছু ভালো খারাপ সব কিছু জানতে জানতে আমার মাথা তো হ্যাং হয়ে যাবে, মাথা কাজ করবে না, আমার সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে। তো সেগুলো আমাকে ভাবতে হবে। এবং প্রশ্ন হচ্ছে সেই সীমাবদ্ধটা কি, সেই নিয়ন্ত্রণটা কে করবে? এখানে একটি নিয়ন্ত্রণ পদ্ধতি আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা মনে হয় তৈরি করা খুবই জরুরি। এই নিয়ে আমাদের সমাজপতিদের ভাবতে হবে, জরুরি। আমাদের আজকালকার প্রজন্ম খেলতে, বাচ্চাকে বলে তুমি খেলতে যাও, যদি কখনো বলিও দেখা যাচ্ছে না, সে তার সুযোগ পেয়েছে এখনই 10 মিনিট, এখনই সে মোবাইলটার মধ্যে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু আসলে আমার ব্যক্তিগতভাবে এটা খুব সুখকর মনে হচ্ছে না। আগামী প্রজন্ম, এবং তারা এই করতে করতে দেখা যাচ্ছে রাতে ঘুমায়ও না। রাতে ঘুমটা খুবই জরুরি সুস্বাস্থ্যের জন্য, এবং সেটা রাতেই রাতের যে অন্ধকার, এই অন্ধকারটা ঘুমের যে সিক্রেশন, ঘুমের যে এনজাইম বা আমরা ফ্লুইড সিক্রেশন হয় মস্তিষ্কে, এটা রাতের অন্ধকারে হয়, দিনে সেরকম হয় না। তো এটা প্রকৃতির এইভাবে আমাদেরকে কিছু ছকে বেঁধে দিয়েছে। আপনি যেটা শুরু করলেন যে আপনি যখন লেখালেখি শুরু করেছেন তখন পাকিস্তান, এই যে দেশ ভাগ, এই নিয়ে তো মানে অনেক বিষয় শোনা যায়, অনেক কিছু লেখা পড়া যায়। আপনি সেই সময় দেখেছেন, তাহলে সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি পাকিস্তান আমলে আমার জন্ম 1956 সালে। তখনকার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। আমরা রাজনৈতিকভাবে স্বাধীনতা ভৌগোলিকভাবে আমরা পেয়েছিলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা তখন পাইনি। একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের চট্টগ্রামে তখন ওই আসাম বেঙ্গল রেলওয়ের হেডকোয়ার্টার ছিল চট্টগ্রাম পাহাড়তলিতে। পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের রেলওয়ের হেডকোয়ার্টার পাহাড়তলিতে করা হয়। তো ওখানে যখন 2-1 বার 68-69 সালে বাবার সঙ্গে গিয়েছিলাম, বিভিন্ন কাজে, বাবা সমাজের অনেক কাজ করেছেন, কারো পেনশনের কাজ, কারো এই কাজ। সেখানে আমি গেলে দেখতাম সবাই উর্দুতে কথা বলছে, আমি বাবাকে প্রশ্ন করলাম, এই সবাই উর্দুতে কথা বলছে কেন, এরা কি বাংলা জানে না? বাবা বললেন, না না না, এরা তো বেশিরভাগ ওই পাঞ্জাব থেকে, ওই শিয়ালকোট থেকে বদলি হয়ে এসছে এখানে, আর ওখানে পুনর্বাসিত বিহারিরা ওদেরকে আদর করে খুব বেশি সংখ্যা চাকরি দিয়েছে, এই জন্য এখানে উর্দু ভাষাভাষীদের খুবই প্রাধান্য, এই জন্য উর্দু কথা চলে, ওদের কারণে এখানে বাঙালিরাও উর্দুতে কথা বলে। তখন আমার মনটা বিমর্ষ হয়ে গেল যে আমি আমার দেশে এভাবে বাংলাটা হারিয়ে ফেলবো। আরও অনেক কিছু, লম্বা কথা। পরবর্তীকালে আমরা স্বাধীনতা পেলাম, এবং এখন দেশভাগ আমাদেরকে কি দিয়েছে আমি আপনাকে বলবো। মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছেন, অনেকে পড়েছেন। প্যারাডাইস লস্ট এর সেকেন্ড ক্যান্টো সেকেন্ড, এটা বাইবেলের কাহিনী। সেখানে ঈশ্বর যখন শয়তানকে বললেন, বাংলায় আমরা শয়তান বললেন যে তুমি এই স্বর্গ থেকে তুমি বহিষ্কৃত। তখন শয়তান বলল, ইট ইজ বেটার টু রেইন ইন দ্য হেল দেন টু বি রুলড ইন দ্য হেভেন। আমি খুশি, এবং আমি আমার হেলকে ভারতবর্ষের মতো সমৃদ্ধ করে তুলব। সেটা ছিল 1660-এর দশকের কথা, যখন মিল্টন প্যারাডাইস লস্ট লিখেন। তো 17 শতকে ইংল্যান্ডের মানুষ জানতো, ধারণা ছিল যে সবচেয়ে সমৃদ্ধ ভূখণ্ড হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, সবচেয়ে সমৃদ্ধ ভূখণ্ড ইন্ডিয়া বলে সেখানে প্রচারিত ছিল, এবং সেজন্য ইংরেজরা পৃথিবীর বহু জাতি এখানে এসে আমাদের সম্পদের ভাগ নিয়েছে। তো আমি যেটা মানুষের মধ্যে বিশ্বাস, এবং প্রকৃত বিশ্বাস এবং সত্য দুই মিলে সাহিত্য হয়। তো মিল্টনের প্যারাডাইস লস্টে আমাদের তখন সেই মেসেজ দিয়েছে যে এই ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ ভূখণ্ড। হ্যাঁ, আমি শয়তান বলছে, আমি আমার হেলকে, আমার জাহান্নামকে, আমি ওই নরককে আমি ভারতবর্ষের মতো সমৃদ্ধ করব। তার মানে সে সবচেয়ে সমৃদ্ধ ভূখণ্ডের উদাহরণ তারা জানতো যে ভারতবর্ষ। আমরা হলাম সে ভারতবর্ষের উত্তরাধিকার। যাই হোক, কিন্তু পরবর্তীকালে কি হলো? আমরা ঠুনকু একটা বিষয় নিয়ে সে ভারতবর্ষকে ভাগ করে ফেললাম। ভাগ করে কি হলো? আমরা সবাই ক্ষতিগ্রস্ত হলাম, কেউ লাভবান হয়নি। কালকে আমি ট্রেনে আসছিলাম, যখন দর্শনা থেকে
গেদেতে ঢুকলো, তখন দেখলাম যে এই অনেক ওই সিকিউরিটি পার্সোনাল উঠলেন, তারা চেক করলেন, এ করলেন, সে করলেন, মনে হলো যে একটা ভিন দেশে এসেছি। হ্যাঁ, তারপরে যখন ট্রেন এগুলো, তখন দেখি দুপাশে আরে একই রকম গাছ, একই রকম মাটি, একই রকম পুকুর, একই রকম জলাশয়, একই রকম মানুষ, একই রকম অভিব্যক্তি, একই ভাষায় কথা বলে। তাহলে আমরা আমরা কি করলাম এটা, কি করলাম এটা? মনটা খুব খারাপ হয়ে গেল। এবং এরপরে কলকাতা আসার পর থেকে দেখছি সবাই বাংলায় কথা বলছি, আপনি আমার সঙ্গে বাংলা কথা বলছেন। তাহলে আমার প্রশ্ন, কেন আমরা ভাগ হয়ে গেলাম, কেন দাগ এবং ভাগের শিকার হলাম? এই মর্ম পীড়া একজন লেখক হিসেবে আমাকে, লেখকরা তো খুব স্পর্শকাতর হয়, হ্যাঁ, আমাকে খুব কষ্ট দেয় এবং সব সময়ই কষ্ট দেয়। সব সময় এই বেদনা নিয়ে বোধহয় আমাকে যেতে হবে। এই যে আপনি মানে যেখান থেকে শুরু করলেন যে ঠিক সেই সময় যখন উর্দুতে কথা বলছে, সেই সময় থেকেই আপনি এই প্রশ্নটা করতে পেরেছিলেন আপনার পিতাকে যে কেন এরা উর্দুতে বলছে, কেন বাংলায় বলছে না। এই যে একটা উর্দু বা হিন্দির একটা মানে এটা কিন্তু খুব কথা ওঠে যে একটা হিন্দি উর্দু অগ্রসর হচ্ছে, একটা হিন্দি উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের মধ্যে, বাংলাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কি বিশ্বাস করেন আপনি? মানে বলা যায় ভারতবর্ষে বাংলাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে উর্দুকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি এখনো আমি 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 আসলে যদি ফ্রি হতে বলেন, ফ্রি হয়ে বলি, কার 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 তারপরে এখানে এলাম, কলকাতায় নামলাম। কলকাতাতে আমাদের হচ্ছিল ইমিগ্রেশন এবং কাস্টমসের কাজ হচ্ছিল। এক পর্যায়ে লক্ষ্য করলাম এটা কর্তাগোছের একজন ব্যক্তি, রেলওয়েরই হবে বুঝলাম, তার পাশে কয়েকজন তার সঙ্গে হাঁটছেন। কর্তা ব্যক্তিটির চেহারা অবয়ব দেখে মনে হলো উনি বাঙালি না, উনি এই পশ্চিমবঙ্গের না, হয়তো অন্য কোনো রাজ্যের মানুষ। উনি হিন্দিতে কথা বলছেন, হিন্দিতে অনেকগুলো প্রশ্ন করছেন। আশেপাশে তার যে 500 ছিল এবং আশেপাশের লোকজন সব আমাকে বাঙালি মনে হচ্ছিল। এবং কর্তা ব্যক্তিটি কথা বলছিলেন উর্দুতে, সরি, কর্তা কথা বলছে হিন্দিতে এবং বাঙালি ভাইয়েরা কথা বলছেন তাও হিন্দিতে। আমি বিস্মিত হলাম, এই বাংলাদেশে বাংলায় এসে কর্তা বলে উনি হিন্দিতে কথা বলছেন, আর যে সাবঅর্ডিনেট বলে তারা ওনাকে খুশি করার জন্য তারাও হিন্দিতে কথা খুশি করার জন্য তারাও হিন্দিতে কথা বলছেন, উনি তো বাংলা কথা বলছেন না। তখন আমি একজনকে ডাকলাম, ওখানকার কর্মীদের, দাদা ডাকলাম, কিন্তু আমি খুব কষ্ট লাগে। দাদা দেখেছি যে দাদা এই যে আপনাদের কর্তা এসছেন, উনি আমাদের বড় কর্তা রেলওয়ের, তো সাথে ওরা সবাই বাঙালি, তো উনি হিন্দিতে বলছেন, ওনারা বাংলায় বলছেন কেন? বলে যে কর্তা না হলে কর্তা তো অখুশি হবেন। হ্যাঁ তাই দেখেন, এই আপনি জানেন গোখলের নাম শুনেছেন, পলিটিশিয়ান? বলে যে হ্যাঁ শুনেছি। উনি কি বলেছেন জানেন বাংলা সম্পর্কে? হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমরো। সেই বাংলার মানুষ আমি আপনি সবাই। হ্যাঁ উনি হিন্দি বলছেন, ভালো কথা, ওনার ভাষা হিন্দি, আমি আমার ভাষা বাংলায় বলবো। উনি যদি বাংলা না পান, উনি ইংরেজি যখন বলেন তখন আমি ইংরেজি বলবো। হ্যাঁ, আর উনি হিন্দি বলছেন, আপনি বাংলা বলছেন। আমি কতগুলো বলছি এই জন্য যে এই জিনিসগুলো ব্যক্তিগতভাবে আমাকে ভাবায়। যিনি বাংলা বলছেন, হিন্দি বলছেন, বাংলায় দাঁড়িয়ে, তিনি কি এখন হীনমন্যতায় আক্রান্ত হয়েছেন? এটা তো উচিত ছিল না। সারা ভারত শাসন করেছে বাংলা, সেই বাংলাতে আজকে বাংলার এই অবস্থা কেন? এই প্রশ্নটি আমার, এই পর্যবেক্ষণটি আমি হয়তো বাইরে থেকে এসেছি বলে আমার চোখে লেগেছে। যারা আপনারা এই আবহাওয়ার মধ্যে সব সময় আছেন তাদের হয়তো এইভাবে লাগবে না। তো এই পর্যবেক্ষণগুলো করি যেখানে যাই এবং আমি ওর প্রকাশও করি। হ্যাঁ, তো আমরা চাই আমরা পরস্পরের ভাষা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হব। যে কর্তা ব্যক্তিটি ওনার হিন্দি এখানে বলছেন বাংলায় এসে, তারও উচিত ছিল যে আমি যদি বাংলা পারেন বলুন, আর না হলে ইংরেজি বলুন, এটা তো ইংরেজি কথা বলতে পারে। কিন্তু একজন হিন্দিতে বলছেন উনি কর্তা বলে, আরেকজন বাংলায় বলছেন উনি অধীনস্থ বলে। এটা আমার কাছে ভালো লাগেনি। মানে তিনি উঁচু পদে আছেন বলে তার ভাষা মানে মনে হচ্ছিল যে চাপিয়ে দিচ্ছেন, মানে তার জন্য নিজের ভাষাটা যে চাপিয়ে দিচ্ছেন মনে হচ্ছে, ভুলে যাচ্ছে, বা বাংলা ভাষাটাকে রেখে সে হিন্দি। বাংলাদেশে কি এইটা হয়, মানে এই প্রভাবটা দেখা যায়, এরকম হয় যে বাংলাদেশে এটা একসময় পাকিস্তান আমলেও এরকম ছিল, অনেক আগে। এখন কিন্তু কমে আসছে। এখন কমে, যেমন আমি এটা মেনটেন করি, কেউ যদি আমার সঙ্গে কথা বলে, সে যদি বাঙালি হয়, সে যদি, আমি জানি যে সে বাংলা জানে, কিন্তু আমার সঙ্গে
ইংরেজিতে কথা বলছে, আমি বাংলাতে কথা বলি। কিছুক্ষণ পরে উনিও বাংলা বলতে বাধ্য হন। হ্যাঁ, আমি ইংরেজি জানি, কিন্তু উনি বাঙালি, উনি আমার কাছে ইংরেজি বলবেন কেন? বাংলায় কম, বাংলার সৌকর্য কি কম? বাংলা পৃথিবীতে ভাষাভাষীর দিক থেকে অষ্টম, এবং ভাষা সৌকর্যের দিক থেকে, উচ্চারণ মাধুর্যের দিক থেকে দ্বিতীয়, ফ্রান্স প্রথম। এবং আরও 40 কোটি লোক কম বেশি এই 3 বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিম বাংলা এবং বাইরে মিলে 40 কোটি লোক আমরা আছি। আপনার মনে হয় না এই যে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা, ইউনেস্কো স্বীকৃতি দিয়ে, তারপরেও হ্যাঁ হ্যাঁ আমাদের এই হীনমন্যতা কেন? মানে তারপরেও বাঙালিরা বাংলা ভাষার থেকে হিন্দি ইংরেজিকে বেশি আপন করে নিতে চাইছে, অনেকের মতামত। এটা কি মনে হয়? এটার মধ্যে আমাদের মধ্যে একটা ঐতিহাসিক হীনমন্যতার জন্য দায়ী। আচ্ছা, একটা ঐতিহাসিক হীনমন্যতা। বাংলা বাঙালি দ্বারা শাসিত হয়েছে গত 1000 বছরে খুবই কম, সামান্য। মাঝখানে এর আগেও বিদেশিরা, পরেও তো ব্রিটিশ, ইয়েরাও তো বিদেশি, মোগল, পাঠান, সুলতানি বিদেশি, এরপরে ব্রিটিশরা। এখন ওখান থেকে ওর একটা আমাদের মধ্যে, আমাদের চেতনার মধ্যে একটা হীনমন্যতা ঢুকে গেছে। তবে আমাদের বাংলাদেশে যেহেতু আমরা একটা জাতিরাষ্ট্র, আমাদের অলমোস্ট একক ভাষা, যেখানে অন্য 2-1টা ভাষা আছে খুবই গৌণ, কোনোটার ভাষাভাষী হয়তো 1 লাখ, কোনোটার 50,000, কোনোটার 10,000। কিন্তু আমরা মেজর, আমাদের 17 কোটির মানুষের মধ্যে প্রায় 16 কোটি 80 লক্ষই হচ্ছে বাংলাভাষী। হ্যাঁ, তো সেখানে আমরা কিন্তু এখন এই বিষয়টা কমে আসছে। আমাদের বাংলা নিয়ে যে হীনমন্যতা, এটা কমে আসছে। আমরা বাংলাদেশে বাংলা ভাষারই চর্চা করার চেষ্টা করি। ইংরেজিকে কিভাবে দেখছেন? ইংরেজি ভাষাকে দেখছি, ইংরেজি ভাষাকে ছোট করছি না। কথা হলো যে ইংরেজি ভাষা প্রয়োজন হচ্ছে আমাদের এই যেখানে ভালো বইয়ের দরকার, যেখানে আমাদের বাংলা ভাষায় যে বইটি নেই, আমরা সেই বইটি সংগ্রহ করি এবং পড়ি। এছাড়া আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি তো আমরা উপেক্ষাও করতে পারি না। সেই হিসেবে ইংরেজির জায়গায় ইংরেজি আছে, ইংরেজি ছোট করি না। কিন্তু আমার বাংলাকে ছোট করে ইংরেজি বলবো, এখানে বাংলা ভাষা বলার স্কোপ আছে। আমরা দুই বাঙালি মিলেছি, আমরা ইংরেজি বলবো, সেটা আমরা বলি। এটা কিন্তু খুব বেশি লক্ষ্য, দুটো বাঙালি কথা বলছে, দুজন বাঙালি সম্পূর্ণ মানে প্রথম দেখাতে ইংরেজিতে কথা বলে, তাদের মাতৃভাষা বাদ দিয়ে। আমরা এটা বলি না। আমরা বাঙালিরা যখন কথা বলি, আমরা তখন চেষ্টা করি অনেকটা বাংলায় কথা বলতে। একবার দুই বাঙালি মিলে, আমাদের বাংলাদেশের কথা বলছি, একজন ইংরেজিতে কথা বলছে, আরেকজন বাংলায় বলছে, বা দুজনই ইংরেজি বলছে বাংলা হয়ে, এটা রেয়ার। এরকম দেখা যায় এখন তাদের সন্তানদের বাংলাটা যে আসে না, এটা তারা গর্ব করেই বলে যে আমার সন্তানের বাংলাটা ঠিক আসে না, সে ইংরেজিতেই পারে। অনেকে বলেন গর্বের সরাহানা, ও তো বাংলা ইংরেজি মিডিয়ামে পড়ে, তো ও তো বাংলা ঠিক বলতে পারে না। কিছু মনে করবেন না বলে নিজের গর্বের সাথে জাহির করছেন, এটাও সেই হীনমন্যতা বোধ। পৃথিবীর, আমি তো বলছি, ভাষার উচ্চারণ মাধুর্যের দিক থেকে বাংলা সেকেন্ড। পৃথিবীতে প্রায় এখন 3,500 জীবিত ভাষা আছে। 3,500 জীবিত ভাষার মধ্যে আমাদের উচ্চারণ মাধুর্যের দিক থেকে আমরা দ্বিতীয়, এবং ভাষাভাষীর দিক থেকে আমরা অষ্টম। এটা তো কোনো হেঁয়ালি কোনো কথা নয়, এটা বিশাল সম্পদ। এই সম্পদের আমরা যারা অবমূল্যায়ন করি, তাদের জন্য আমার আসলে করুণা হয়। ভাষা নিয়ে তো কথা হলো, একটা বিরাট আলোচনা হলো। এবার একদম আপনার ছড়া কবিতার দিকে আমরা আসি। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে ছড়া কবিতার প্রতি মানুষের আগ্রহ কমছে, অন্য আরও যে বাকি প্রযুক্তি সেগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, যার কারণে ছড়া কবিতা পিছিয়ে পড়ছে? না, ছড়া কবিতার প্রতি আগ্রহ, ছড়া কবিতাকে এক পাত্রে নিয়ে এই কথাটা আমি বলবো না। কবিতার প্রতি আগ্রহ কমছে। কবিতার প্রতি আগ্রহ কমছে, কারণ কবিতার মধ্যে দুর্বোধ্যতা ঢুকেছে। সাধারণ এইবার অনেক কবিও আরেক কবির কবিতা পড়ে তার রসাস্বাদন করতে পারছে না। তো অথবা আংশিক পাচ্ছে, অথবা কবি যা বলতে চেয়েছেন তার অন্যটা উনি বুঝতে পারছেন। তো কবিতার ক্ষেত্রে সেটি ঘটছে, এক ধরনের বিচ্ছিন্নতা পাঠকের থেকে সেটা সৃষ্টি হয়েছে, এবং সেটা কিভাবে বুঝবে জানি না। তবে ছড়া বিষয়টা ভিন্ন রকম। ছড়ার সঙ্গে মানুষের যোগাযোগ আগে যেমন ছিল, এখনো তেমন আছে। আমাদের বাংলাদেশে ছড়া, আমি তো নিজে একজন ছড়াকার এবং কবিরা বন্ধু আছে। আমার একটা বই বেরোলে একটা মেলাতে হয়তো 100-150 কপি চলে যায়। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু কবির বই হয়তো সে মেলাতে 10টিও যাচ্ছে না।
পাঠক খুবই কম কবিতার বই, এবং ছড়ার বই এখনও আমি দেখি, আমি কোনো মেলার স্টলে বসলে দেখি যে বাচ্চাকে হাতে ধরে মা আসছেন, মা দেখি ওই সামনে ছড়ার বই লেখা আছে, আমি লক্ষ্য করি মা এসে প্রথম 2-3টা পাতা উল্টে দেখে যে ওনার পছন্দ হলো, বাস কিনে নিয়ে যাচ্ছেন। মানে কবিতার বইতে উনি কবিতা থেকে ছড়া এগিয়ে যাচ্ছে, কবিতা থেকে এইভাবে মানে এইভাবে বলার তুলনা করা যায় না, আবার তবুও যদি ধরি, তবে হ্যাঁ। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কবিতার পাঠক কমে গেছে এবং কমে যাচ্ছে। এবার যে বিষয়টা নিয়ে কথা না বললে নয়, সেটা হচ্ছে এই যে যারা ছড়া লেখেন, আপনারা যারা কবিতা লেখেন, রাজনৈতিক একটা প্রভাব কি ফেলছে, বা রাজনৈতিক প্রভাবের জন্য ছড়া পাল্টে যাচ্ছে, বা রাজনীতি কতটা প্রভাব ফেলছে? আসলে এক পর্যায়ে আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা তো সত্যিকার অর্থে স্বাধীন ছিলাম না। আমরা 47-এ আমরা পাকিস্তানের অংশ হই বটে, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমাদের ছিল না। সেখান থেকে এই বঞ্চনা থেকে একটি প্রতিবাদী এই একটা মানসিকতা জন্মালো, এবং বিশেষ করে কবি সাহিত্যিক ছড়াকারীদের মধ্যে প্রতিবাদী ছড়া লেখার একটা ধারা সৃষ্টি হলো। সেটাকে আমরা বলেছি রাজনৈতিক ছড়া। হ্যাঁ, রাজনৈতিক ছড়া, রাজনৈতিক ছড়া একটা ধারা সৃষ্টি হয়ে গেল। এটাকে সমকালীন ছড়া বলি, কেউ কেউ রাজনৈতিক ছড়া বলি, বুদ্ধিপ্রদান ছড়া বলি। তো ছড়া সৃষ্টি হয়ে গেছে, এবং সেটা ছড়ার সরাসরি প্রতিবাদ আমরা মঞ্চে বিভিন্ন জায়গায় করেছি, এবং ছড়াকে হাতিয়ার হিসেবে সেটা এখনো আপনি যদি কোনো আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আমরা করেছি, হ্যাঁ। আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আমরা করেছি বিভিন্ন প্রেক্ষিত, যেমন এই সেদিনের একটি ছড়া, আমার 2 লাইনে ছড়া হবে কিনা জানি না, এই যে আমেরিকান এই যে প্রেসার আমাদের ইলেকশনের ব্যাপারে তারা দৌড়ঝাঁপ করছিল, এবং তার সঙ্গে আমাদের দেশের একটা পক্ষ তাদের সঙ্গে যোগ দিচ্ছিল, এতে করে আমাদের দেশে সম্মানহানি হচ্ছিল। তো আমি ছড়া লিখলাম, মেঘের ডাকে ময়ূর নাচে, উঁচিয়ে দুখান ঠ্যাং, ওয়াশিংটনের ডাক শুনেছে বাংলাদেশি ব্যাং। এই যে আপনি এটা লিখলেন, বা এরকম তাতে কোনো রাজনৈতিক দল তার পছন্দ হলো না, সেখান থেকে একটা সমস্যা তৈরি, এইগুলো ভেবে চিন্তে কি লেখা হচ্ছে, নাকি ফাঁকা মনে আপনারা লিখতে পাচ্ছেন? আমরা এখনো পাচ্ছি, এখনো সেভাবে আমরা ওই সমস্যা এখনো পড়িনি। আমরা লিখছি, যেটা ভালো মনে করি সেটা করছি। সেটা কোন দলের পক্ষে যাচ্ছে, কোন দলের বিপক্ষে জানি না। আমার দেশের পক্ষে, জনগণের পক্ষে, আমার মানুষের মুক্তির পক্ষে যা বলার আমরা বলতে পারছি। পেছনে হাওড়া ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, কলকাতায় দাঁড়িয়ে কেমন লাগছে? কলকাতা আগেও তো অনেকবার এসেছেন। আমার লাগছে খুব ভালো। আমার দাদা কলকাতায় চাকরি করতেন, বাবা কলকাতার গল্প বলতেন, আমার আরেক চাচা ব্রিটিশ আমলের কথা বলছেন, পাকিস্তানেরও প্রথম দিকে এই আসামে চাকরি করতেন। তখন এক অখণ্ডতা বোধ আমাদেরকে বেশ প্রাণিত করতো। হ্যাঁ, এখন কলকাতায় এসে আমার অনেক কথা, মানে ইতিহাসের কথা পুরনো কথা, ইতিহাসের কথা মনে পড়ছে। ইতিহাস তো পড়েছি, মনে হচ্ছে যে আমরা তো ভারতীয়। হ্যাঁ, আমরা ভারতবর্ষের লোকই তো। হ্যাঁ, পার্টিশনটা বাদ দিলে আমরা ভারতবর্ষের লোক। তো সেই দাগ এবং ভাগ করে আমাদেরকে আসলে আমাদের জন্য এটা আসলে ভালো হয় নাই আমাদের। আমি ভারতীয় এই অর্থে বলছি যে আমরা তো এই যে বৃহত্তর ভারতেরই অংশ, যদিও আমরা বাংলাদেশ পাকিস্তান এখনো মানে দেশ আলাদা হয়ে গেল, আপনারা এখনো মনে মনে ভারতীয় ভাবেন। আলাদা হয়ে গেলে বিষয়টা সত্যি কথা বলতে কি পুরোপুরি ব্যক্তিগতভাবে আমি শতভাগ আমি আমার মনের দিক থেকে আমি মেনে নেইনি। এখনো যদি মনে হয় যে আবার যদি আমরা এক হয়ে যেতাম, আবার যদি আমরা সেই ভারতবর্ষের অংশ হতাম, যে ভারতবর্ষের কথা স্যাটার্ন বলেছে ইয়েতে, ওই যে এই প্যারাডাইজ লস্টে, আমি আমার নরককে ভারতবর্ষের মতো সমৃদ্ধ করে তুলব, সেই ভারতবর্ষের ঐতিহ্যের অংশীদার আমরা। কিন্তু আমরা এখন সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। অনেক বিস্তারিত আলোচনা হলো, বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো, দেশভাগ থেকে শুরু করে এখন কবিতা। আমরা সত্যি আনন্দিত আপনাকে পেয়ে এই কলকাতায়। আহমেদ জসিম মহাশয়ের তো বিভিন্ন বই আপনারা অবশ্যই পড়েছেন, এবং বাকি যে সব বই বা বিস্তারিত আমরা কমেন্ট বক্স ও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, আপনারা পড়তে পারেন, জানাতে পারেন। অনেক ধন্যবাদ।